এবার ওয়েলকাম। আমরা এবার ভিডিওটা যে উদ্দেশ্যে করেছি সেটা হচ্ছে মানির চ্যাপ্টারের জন্য। মানির একটা বিশেষ চ্যাপ্টার ম্যাক্রো ইকোনমিক্সের, সেই চ্যাপ্টারের কিছু অংশ আছে সেগুলো খুব আলাদা আলাদা করে আমাদের শো করতে হবে, তা নাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো না। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে হাই পাওয়ার্ড মানি। এবার যারা বোর্ডে দেখতে পাচ্ছ তারা ভাবছো যে স্যার এটা কেন লিখেছে সাপ্লাই অফ মানি, হাই পাওয়ার্ড মানি ক্লাসে সাপ্লাই অফ মানি লিখেছে কেন? আমরা বলি হাই পাওয়ার্ড মানি বা উচ্চ ক্ষমতাশীল মুদ্রা যেটাকে বলে, সেটা জানার আগে আমরা রিকল করতে হবে কিছু আগের জিনিস। কি জিনিস? এটা কোন পার্ট? হাই পাওয়ার্ড মানি কোন পার্ট? হাই পাওয়ার্ড মানি হচ্ছে সাপ্লাই অফ মানির একটি অংশ, বা সাপ্লাই অফ মানি থেকেই কিন্তু ডিটারমিনেন্ট হয়। তাহলে সাপ্লাই অফ মানি ডিটারমিনেন্ট যদি আমরা বলতে যাই, তাহলে সাপ্লাই অফ মানির কি জিনিস আমরা আগে সেটা দেখব। সাপ্লাই অফ মানির কম্পোনেন্ট কি, সাপ্লাই অফ মানির কি কি কন্ডিশন আছে, দ্যাটস মিন সাপ্লাই অফ মানি মেজারমেন্টটা কি। আর ডিটারমিনেন্টস তো আমরা এটাকে ন্যাচারালি বলি এবং আলাদা অন্যভাবে আমরা লিখতে পারি সেটাকে। কিন্তু যদি ইংলিশে যেহেতু লেখা যায়, আমি বাংলায় বলছি সেটাকে, ইট রেফার্স টু দ্য স্টক অফ মানি হেল্ড বাই দ্য পাবলিক অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। ওকে, এটা সাপ্লাই অফ মানি বোঝানো হয় স্টক অফ মানির স্টককে, যেটা পাবলিক একটা নির্দিষ্ট সময়ে নিজের কাছে রেখে দিয়েছে। ওকে, ফর ট্রানজাকশন অ্যান্ড স্টোর অফ ওয়েলথ, ট্রানজাকশন করার জন্য এবং স্টোর করার জন্য। স্টোর কোথায় করবে? সম্পত্তি করবে তো কোথায় করবে? সেভিংসে করবে, ব্যাংকে রাখবে সেটা, বা নিজের ওয়েলথ বলতে কি আরো কি বোঝায়? ব্যাংকে যদি না রাখে আরো কি বোঝায়? বন্ড আছে, ডিবেঞ্চার আছে, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে, বন্ড কিনবে, ডিবেঞ্চার কিনবে। বোঝাচ্ছে কথাটা? নেক্সট, তাহলে আমাদের ট্রানজাকশন এবং স্টোর অফ ওয়েলথ। ওকে, কম্পোনেন্ট কি কি? কম্পোনেন্ট হচ্ছে মানি সাপ্লাইকে আমরা কম্পোনেন্টগুলো যদি দেখি, তাহলে মানি সাপ্লাইয়ের কম্পোনেন্ট হচ্ছে দুটো। এক, যেটা কারেন্সি অ্যান্ড কয়েন্স বলি, ওকে, যেটা লিকুইডিটি হিসেবে আমাদের আছে। আর আরেকটা মানির পার্ট হচ্ছে ডিমান্ড ডিপোজিট। যে আমি 100 টাকার মধ্যে আমি ট্রানজাকশন করার জন্য আমি 40 টাকা রেখে দিই, তাহলে বাকি থাকলো কত টাকা? 60 রুপিস, দ্যাটস মিন 60 টাকা। 60 টাকা আমি কোথায় যাচ্ছি? ব্যাংকে করছি, জমা দিচ্ছি। জমা দেয় ইংরেজি ডিপোজিট। কোথায়? ডিমান্ড ডিপোজিট। আমি যখন ইচ্ছা কিন্তু তুলে নিতে পারি, তাই না? আমি যখন ইচ্ছা আমানত টাকা তুলতে পারি, তার জন্য এটাকে বলা হয় ডিমান্ড ডিপোজিট। এবং আর একটা ছিল সেটা হচ্ছে কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক। মানে আমরা যে কারেন্সি অ্যান্ড কয়েন্স, এখানে আমরা কারেন্সি বলে লিখেছি, কারেন্সি অ্যান্ড কয়েন্স হেল্ড বাই দ্য পাবলিক। বোঝা গেল? এবং আমরা মানি সাপ্লাইয়ের ব্যাপারে যদি বলতে যাই, তাহলে এইভাবে বলা যায় যে মানি সাপ্লাই একটা ইম্পর্টেন্ট পার্ট ম্যাক্রো ইকোনমিক্সের। তার কারণ মানি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে যে ইনফ্লেশন এবং ডিফ্লেশন বা রিসেশনকে আমরা কিভাবে স্টেবল রাখবো। সাপোজ ইনফ্লেশন যদি বেড়ে যায়, দ্যাটস মিন প্রাইস লেভেল ইজ হায়ার। প্রাইস লেভেল কি হয়? কোনো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ক্রমাগত। যদি ইনফ্লেশন হয়, তাহলে আমি কি করতে হবে? মানি সাপ্লাই কমাতে হবে ন্যাচারালি। মানি সাপ্লাই যত কমাবো তত মানি সাপ্লাই কমিয়ে দিলে কি হবে? যেটা আমাদের আমরা জানি, সাপ্লাই সাইড থেকে যদি দেখি, মানি সাপ্লাই কমালাম, মানি সাপ্লাই যদি কমাই, তাহলে যেটা পাবলিকদের কাছে যে প্রাইসটা, যে ভ্যালুটা থাকার কথা, যে টাকাটা থাকার কথা, সেটা মানি সাপ্লাই কমে যাওয়ার ফলে তার কাছে থাকছে না। মানি সাপ্লাই কি করে কমবে? এটা সব থেকে বড় প্রশ্ন। সে বাড়বে কি করে আর কমবে কি করে? মানি সাপ্লাই যদি বাড়াতে হয় বা কমাতে হয়, আগে কমার ব্যাপারটা বলি, তারপর বাড়ানোর জন্য যাচ্ছি। মানি সাপ্লাই যদি কমাতে হয়, তাহলে গভর্নমেন্টকে বিক্রি করতে হবে বন্ডস এবং ডিবেঞ্চার। এবং বন্ডস এবং ডিবেঞ্চার এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিক্রি করতে হবে, যদি সেই বন্ডস এবং ডিবেঞ্চার পাবলিকরা তার নিজের প্রয়োজনে তুলতে চায় আবার টাকা, তাহলে বেশি করে টাকাও তুলতে পারবে ন্যাচারালি। তাহলে কি করবে? সবাই নিজের যে ক্যাশ থাকবে সেই ক্যাশটাকে, মানি সাপ্লাইটাকে দিয়ে দিবে কোথায়? বন্ড এবং ডিবেঞ্চারে। বন্ড এবং ডিবেঞ্চার কিনে নিল, সরকারের কাছ থেকে একটা বন্ড কাগজ পেয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে সমস্ত মানিগুলো কিন্তু আরবিআই বা সেন্ট্রাল বা গভর্নমেন্ট সেটা তুলে নেয়। এই ফলে মানি সাপ্লাইটা কমে যায়। মানি সাপ্লাই কমলে ইনফ্লেশনের যে রেটটা সেটা স্টেবল পজিশনে আসে।
এবং মানি সাপ্লাই যদি বাড়াতে যায়, মানি সাপ্লাই বাড়াতে গেলে অ্যাডভার্টাইজমেন্ট দেবো, যারা যারা বন্ড কিনেছিল তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দিব। তার মানে কি, যারা বন্ড কিনেছে বা শেয়ার কিনেছে বা ডিবেঞ্চার কিনেছে তারা প্রায় নিয়তই তারা চেক করে থাকে যে কবে তার ইন্টারেস্ট রেট কবে একটা ম্যাক্সিমাম লেভেলে যাচ্ছে সেদিন তুলবে। অ্যাডভার্টাইজমেন্ট দিল গভর্নমেন্ট দেওয়ার পর, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর সব তুলতে আসলো। যদি তুলতে আসে তার মানে কি হবে, কাগজটা দিল, পাবলিক দিল, গভর্নমেন্ট টাকা দিচ্ছে। টাকা যদি দেয় প্রত্যেকটা গভর্নমেন্ট সেই বন্ডের পরিবর্তে, তাহলে কি হবে, মানি সাপ্লাইটা আমাদের আস্তে আস্তে বেড়ে যাবে। আর মানি সাপ্লাই বেড়ে গেলে আমাদের যেটা ডিফ্লেশন বলি বা রিসেশন বলি সেটা একটা স্টেবল অবস্থায় আসবে। এটা হলো মানি সাপ্লাইয়ের কিছু একটা সামারাইজেশন। ওকে, তাহলে কম্পোনেন্ট বোঝা গেল। তাহলে এইখান থেকে আমরা ডাইরেক্ট একটা জিনিস আমরা ইকুয়েশন করতে পারি যে মানি সাপ্লাই দ্যাটস মিন বড় হাতের এম ইজ ইকুয়াল টু সি প্লাস ডি। ওকে, সি প্লাস ডি, এবং সি প্লাস ডিটা কি জিনিস, কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক অ্যান্ড ডিমান্ড ডিপোজিট। ওকে, মানি সাপ্লাইটাই। এবং মানি সাপ্লাই কে কন্ট্রোল করে, বাই দ্য মনিটারি পলিসি। মনিটারি পলিসি মানে আর্থিক নীতি। আর্থিক নীতি কার হয়, গভর্নমেন্ট না, গভর্নমেন্ট না, কোন দেশের সেন্ট্রাল ব্যাংক, দ্যাটস মিন আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, তাহলে মেজারমেন্ট অফ মানি সাপ্লাই ইন ইন্ডিয়া যদি বলি, তাহলে মেজারমেন্ট অফ মানি সাপ্লাই কি বলছে, M1 লেখা আছে। M1টা কি, M1 ইজ এ ডিটারমিনেন্ট অর মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট বা টুলস বলতে পারি। M1টা কি, যেটা আমাদের কারেন্সি অ্যান্ড কয়েন্সে, দ্যাটস মিন কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস আদার ডিপোজিট, অন্যান্য ডিপোজিটগুলো থাকতে পারে, এনএফটি বা অন্যান্য ডিপোজিটগুলো থাকতে পারে, সেগুলোকে M1 ডিপার্টমেন্টে বা M1 টুলসের ভেতরে রাখা হয়েছে। এবং M2টা কি, M2টা উইথ M1 অ্যান্ড দ্য সেভিংস ডিপোজিট অফ দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসের যে সেভিংস ডিপোজিট সেটাকে যোগ করতে হবে। ওকে, M3 কি, M3 হচ্ছে M2-র সাথে যে আমাদের যে টোটাল ডিপোজিট হবে কমার্শিয়াল ব্যাংকের, টোটাল ডিপোজিট, সেজন্য টিডি লিখেছি, টোটাল ডিপোজিট অফ দ্য কমার্শিয়াল ব্যাংকে যদি হবে সেটা। আর M4টা কি, M3-র সাথে টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস। ওকে, পোস্ট অফিসের টোটাল ডিপোজিট। তাহলে এক্ষেত্রে আমাদের বিভিন্ন দেখা যায় যে ডিটারমিনেন্টস যদি এইভাবে আলাদাভাবে দেখি, ডিটারমিনেন্টস কি, ডিটারমিনেন্ট আমি সংক্ষেপে লিখছি নিজের মতো বোঝা, নির্ণায়ক, আমি পুরোটা লিখছি না। ডিটারমিনেন্টস গুলো কি হবে, ক্যাশ রিজার্ভ রেশিওটা মেনটেন করার জন্য গভর্নমেন্ট, বিভিন্ন ইকোনমিক্যালি ইস্যুগুলোকে কমপ্লিট করার জন্য বা স্টেবল পজিশনে রাখার জন্য, এবং পাবলিক কতটা তার কারেন্সি ধরে রাখতে পারবে, দ্যাটস মিন মানি সাপ্লাইকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় সেটাও একটা ইনস্ট্রুমেন্ট এগুলো। ওকে, বোঝা গেল কথা না? এইটা গেল মানি সাপ্লাইয়ের দিক থেকে। এখন কিন্তু হাই পাওয়ার্ড মানিতে আমরা আসিনি। হাই পাওয়ার্ড মানি কি জিনিস খুবই সোজা, জাস্ট সেটাকে রিকল করছি বোঝানোর জন্য। নেক্সট এবার আমরা যদি দ্বিতীয় টপিকে আসি, এবার আমরা আসতে হবে ক্রেডিট ক্রিয়েশন। আমরা আগেও জানি ক্রেডিট ক্রিয়েশন কি। ক্রেডিট ক্রিয়েশন সাপোজ ধরো আমার কাছে 100 টাকা আছে, আমি কি 100 টাকার মধ্যে ব্যাংকে জমা দিয়ে গেলাম, ব্যাংকে জমা দিলাম। ব্যাংকওয়ালা কি করবে, আমার 100 টাকার মধ্যে সে আমার 100 টাকা আমি ব্যাংকে জমা দিলাম। ওকে, খুব সোজা জিনিস, ব্যাংকে জমা দিলাম, সে 100 টাকা ও পেয়ে গেল, এবং আমার খাতায় আমার পাসবইয়ে 100 টাকা ছাপিয়ে দিল। আমার কাছে কিন্তু কোনো নোট নেই, আমাকে জাস্ট একটা কাগজের টুকরো দিল রিসিভ হিসেবে। এবং সেই 100 টাকার মধ্যে ও সাপোজ 10% রাখবে। 100 টাকা 10% কত হয়, 10 টাকা। আমি রুপিসে সাইন দিই, যেহেতু ইন্ডিয়ান কারেন্সি হিসেবে দেখছি। ওকে, বাকি 90 টাকা সে কি করবে, ধার দেওয়ার চেষ্টা করবে, লোন দেওয়ার। এবার লোন নিল, লোন নেওয়ার পর কি করবে, কিনবে। কেউ লোন নিল, এই টাকাটা লোন নিল, এবং ও লোনে তো খরচ করবার জন্য লোন নেয় না, সে তো কনজামশন করার জন্য। সে কনজামশন করলো কোনো একটা দোকান, স্টোর থেকে, বিভিন্ন স্টোর থেকে, ডিফারেন্ট কাইন্ড অফ স্টোর থেকে, পার্সন বি। ওকে, লোন নিল, লোন একসময় লেখাতে গন্ডগোল হয়ে গেছে, মানে লোন নিল, এখানে দেখি লোন প্রোভাইড করলো, বিভিন্ন স্টোর থেকে ও জিনিসপত্রগুলো কিনলো। যাদের কাছ থেকে কিনলো তাদের ইনকাম না ওটা খরচ হলো, কি হবে, ইনকাম হবে। এইটাই ইনকাম করলো কিছু, বা পুরো ফার্মের সমস্ত ফার্মগুলোই যারা বিক্রি করছিল তারা প্রত্যেকেই
বিক্রি করেছে, তাদের ইনকাম হচ্ছে, তাদের ইনকামের এই 90 টাকাটাই আবার অন্য কোনো ব্যাংকে জমা দিল। সাপোজ এটা ব্যাংক 1, এবার ব্যাংক 2-কে জমা দিল, বা অন্য ব্যাংক, ওকে আমি ব্যাংক 2 বলতে চাইছি যে অন্য ব্যাংকে জমা দিল, বা সেই ব্যাংকেও দিতে পারে, যদি ব্যাংকে জমা দিল 2 নম্বর ব্যাংকে, তাহলে এই ব্যাংক কি করবে, তার 10% আবার রাখবে। আমি রেশিওটা বলতে চাইছি যে এটা কি রাখছে, ক্যাশ রিজার্ভ, মানে সংরক্ষিত অর্থ বা ক্যাশ। আর এটা কি, এটা লোনেবল, লোন দেওয়ার জন্য এটাকে তৈরি করা হয়েছে। তাহলে এবার ব্যাংক এবার 90 টাকা দিল, 90 টাকা সরি পার্সেন্টে 90 টাকা জমা করলো এরা, ব্যাংক তার 10% মানে কত, 90 টাকা 10% হলে কত হয়, 9 টাকা। 9 টাকাও ক্যাশ রিজার্ভ রাখলো, এবং বাকি টাকা মানে 81 টাকা, এটা কি সবাই বলতে পারবে, স্যার এটা তো লোনেবল, মানে আবার লোন দিবে স্যার ব্যাংক, অবশ্যই লোন দিবে এবং কে লোন নিল, কেউ একজন পার্সন সি, সে এরকম প্রসেস হতে যাবে, ওকে এরকম প্রসেস হতে যাবে। এবং অনেকে প্রশ্ন করতে পারে স্যার তাহলে কখন থামবে, তাই না, কখন থামবে এটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাল্টিপ্লায়ার ইফেক্টের উপর নির্ভর করে যে কখন থামবে। সাপোজ 100 টাকা যখন এই রকম পার্টগুলোকে আমরা যোগ করব, সেগুলোকে যোগ করে যদি আমরা পাই 1000 টাকা, তার মানে 100-কে কত দিয়ে গুণ করলে 1000 হয়, সবাই বলতে পারবে 10। তাহলে এখানে মাল্টিপ্লায়ার বা গুণক হচ্ছে 10। আমি সব জিনিস আনতে হচ্ছে হাই পাওয়ার্ড মানির জন্য, ওকে এটা বোঝা গেল। নেক্সট, আমি আর এর ভেতরে যেতে চাইছি না, এবার আমি ন্যাচারালি পয়েন্টে ঢুকবো। হাই পাওয়ার্ড মানিটা কি? হাই পাওয়ার্ড মানি বলার আগে আমাকে কিছু জিনিস আগে লিখে নিই, তাহলে আমরা বলতেও সুবিধা হবে, তোমাদের লিখতেও সুবিধা হবে। আমরা পিকচারটা আগে ভালোভাবে দেখে নিই, তার কারণ এটা অনেক বই থেকে কিছু সিনথেসাইজ এবং সামারি করে সেটা লিখেছি, এবং এটা তোমরা ভালোভাবে কোনো বইয়ে পাওয়া মানে দেওয়াই নেই। হাই পাওয়ার্ড মানি, উচ্চ ক্ষমতাশীল অর্থ বা মুদ্রা যাই বলি না কেন, সেটা দেওয়াই নেই। বাট আমি কিছুটা লিখলাম, এটা তোমাদের সুবিধার্থে আমি সেগুলো বাংলা বলে দিচ্ছি, আরো সুবিধা হবে। হাই পাওয়ার্ড মানি ইজ দ্যাট দ্য টোটাল লায়াবিলিটি অফ দ্য মনিটারি অথরিটি অফ দ্য কান্ট্রি। হাই পাওয়ার্ড মানি হচ্ছে, হাই পাওয়ার্ড মানি বা উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ বা মুদ্রা হলো টোটাল লায়াবিলিটি। লায়াবিলিটি মানে কি, দায়বদ্ধতা। টোটাল লায়াবিলিটি মানে সব মানে দায়বদ্ধতা অফ দ্য মনিটারি অথরিটি, আর্থিক যে অথরিটিগুলো আছে, মানে যেমন আর্থিক অথরিটি মিনস আরবিআই অফ দ্য কান্ট্রি, সে মেন যে জায়গায় থাকে অথরিটি, যেখানে থাকে মনিটারি অথরিটি। বাংলাদেশের বিভিন্ন অথরিটি আছে, যতক্ষণ আমার মনে আছে যে ঢাকা ব্যাংক অফ বাংলাদেশ, ওকে আমেরিকার আছে ফেডারেল ব্যাংক অফ আমেরিকা। তো এই ব্যাংকের কাজ কি, মনিটারি অথরিটি যে টোটাল লায়াবিলিটি সেগুলোকে নেওয়া, মানে সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট করা, সেগুলোকে কন্ট্রোল করা, সেগুলোকে রুল ও রেগুলেট করা, ওকে। কেউ ইট কনসিস্ট কি কনসিস্ট করে আগে দেখি। এক হচ্ছে কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক। খুব সুন্দর কথা এটা, এবং এটা ন্যাচারালি আমরা বুঝতে পারছি যে কি জিনিস, কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক। কারেন্সি মানে যেটা আমরা নগদ অর্থে রাখি, লিকুইড ক্যাশ, সেটা পাবলিকরা হাতে রাখবে। ক্যাশ রিজার্ভ উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক, এবং কমার্শিয়াল ব্যাংকের কিছু ক্যাশ রিজার্ভ থাকবে, ওকে বোঝাচ্ছে কথাটা। এবং রিকোয়ার্ড রিজার্ভ ব্যাংকস টু দ্য মেনটেন্ড উইথ দ্য আরবিআই। এবং যে গুচ্ছিত বা সংরক্ষিত যাই বলি না কেন, রিকোয়ার্ড রিজার্ভ যে প্রয়োজনীয় গুচ্ছিত অর্থ বা যে কোনো অর্থ, তার যে মেনটেনেন্স, সেটা ব্যাংক করবে কি করে, আরবিআই এর সাথে, ওকে। এবং বিভিন্ন জায়গায় আমরা বলি, বিভিন্ন জায়গায় যে অন্যান্যভাবে হাই পাওয়ার্ড মানিকে সেভাবে দেখানো হয়। তাই এই ইকুয়েশনটা, এই লাইনটা আমরা বলছি বিভিন্ন ইকোনমিক্সদের ধারণা, হাই পাওয়ার্ড মানির ডেফিনেশন এটা হবে, তার জন্য আমি এটা লিখেছি, এটা বাংলাটা বলে দিই। হাই পাওয়ার্ড মানি যেটাকে আমরা এইচ হিসেবে সূচিত করব, ওকে। হাই পাওয়ার্ড মানি রেফার টু অ্যাজ মনিটারি বেস, ওকে। দেখি মনিটারি বেস অবশ্যই আর্থিক জায়গা থেকে, দ্যাট ইজ ওভারঅল মানি সাপ্লাই ডিম্যান্ডস
অন দিস, অর্থাৎ সমস্ত কিছুর চাহিদা, যে এই মানি সাপ্লাইয়ের সমস্ত কিছু চাহিদা, মানি সাপ্লাই কমাতে হবে না বাড়াতে হবে, এটা তো চাহিদা না মানি সাপ্লাইয়ের। মানি সাপ্লাইকে কমাবো না বাড়াবো, এটা তো মানি সাপ্লাইয়ের চাহিদা। কে চাহিদা করবে? এই অথরিটি, মনিটারি অথরিটি বেস, দ্যাটস মিন হাই পাওয়ার মানিটা কে করবে বলে দিচ্ছি, সেটা একমাত্র আমি আগের ডেফিনেশন থেকে পেয়েছি। আরবিআই নেক্সট লাইন, ইট ইনক্লুডস কারেন্সি নোটস, যেটা আমরা খুবই জানি, কারেন্সি নোটস মানে লিকুইড ভাবে রাখবো, অ্যান্ড কয়েন্স held by the public, and deposit, that's mean demand deposit, okay, demand deposit held by the commercial with RBI as reserve, এবং রিজার্ভ হিসেবে আরবিআই এর সঙ্গে কমার্শিয়াল ব্যাংকগুলো ডিমান্ড ডিপোজিট হিসেবে রাখবে। এটা হলো কিছু হাই পাওয়ার মানির কিছু বেসিক থিংস। এবার হাই পাওয়ার মানি কি জিনিস সেটা আমরা দেখবো, বোর্ডটা মুছে আমরা ক্লিয়ার করে নিই। এবার আমরা এটা আগে ভালো করে লক্ষ্য করো, আমি এর আগে ব্যাপারটা পড়ে নিই, জিনিসটা বোঝাতে আমার সুবিধা হবে। ইন ইটস সিম্পলেস্ট ফর্ম, এটি খুব সাধারণভাবে বা খুব সহজভাবে যদি বলা যায়, দ্য থিওরি শেষ বলা হয়, এই থিওরিটা বলে দ্যাট দ্য সাপ্লাই অফ মানি, যেটা বলা হয় এম দ্বারা সূচিত করে, ইজ হাইলি স্টেবল ইনক্রিজিং ফাংশন অ্যাট ফাংশন অফ হাই পাওয়ার মানি। হাই পাওয়ার মানির সঙ্গে এখানে আমরা এইচ দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, এইচ হাই পাওয়ার্ড মানির সঙ্গে একটা ইনক্রিজিংলি স্টেবল হিসেবে থাকবে। হাই পাওয়ার্ড মানিটা কি? আমি হাই পাওয়ার্ড মানিটা আবার আগে বলছি, হাই পাওয়ার্ড মানি ইজ দ্য সাম অফ কমার্শিয়াল রিজার্ভ, দ্যাটস মিন কমার্শিয়াল ক্যাশ রিজার্ভ অ্যান্ড কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক। বাংলা কথা হচ্ছে উচ্চ ক্ষমতাশীল অর্থ তাকে বলে যখন ক্যাশ, যেটা কারেন্সিটা পাবলিকের কাছে আছে এবং যে টাকাটা ডিমান্ড ডিপোজিট হিসেবে গিয়েছে কমার্শিয়াল ব্যাংকে, এবং কমার্শিয়াল ব্যাংকে মাধ্যমে সেটা কিছুটা পরিমাণ আরবিআইকে জমা দিচ্ছে এবং কিছুটা পরিমাণ লোনের মাধ্যমে রাখছে, তাই না, রেকর্ড হিসেবে রেখেছে, এবং এক্সেস রিজার্ভ। ওকে, তো আমরা এইভাবে বলতে পারি হাই পাওয়ার মানি ইজ দ্য সাম অফ কমার্শিয়াল ব্যাংক ক্যাশ রিজার্ভ অ্যান্ড কারেন্সি হেড বাই দ্য পাবলিক। খুব সহজভাবে যদি বলা যায়। Okay, in other words, it is says that as H changes, M also changes in the same direction. H যেদিকে যাবে, Hটা যেভাবে চেঞ্জ হবে, Mটা সেই রেটেই চেঞ্জ হবে, সেম ডাইরেকশনে, মানে বিপরীত দিকে না, আমরা ব্যস্ত সম্পর্ক না, সরল সম্পর্ক হবে। ওকে, অ্যাট দ্য মোস্ট, আমরা এটাকে ন্যাচারালি পরে ডিসকাস করবো। ওকে, এই লাইনটা মনে রাখো, দ্য মোস্ট of the changes in M is due to changes age. বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাই পাওয়ার মানির জন্য কিন্তু মানি সাপ্লাই, এটা কিন্তু মানি সাপ্লাই বা সাপ্লাই অফ মানি বা অর্থের যোগান উচ্চ ক্ষমতাশীল অর্থর জন্যই, মানে উচ্চ ক্ষমতাশীল অর্থের জন্যই অর্থের চাহিদা কিন্তু পরিবর্তন হয়। তার মানে অর্থের চাহিদার পরিবর্তনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা বা অর্থই দায়ী বলা যায়। এই থিওরিটাকে একটা সিম্পলেস্ট ফর্মে যদি বোঝাতে হয় তাহলে এইভাবে বোঝানো যায়। আমি চেষ্টা করি যে বোঝানোর জিনিসটা কিভাবে হচ্ছে। সাপোজ একটা পার্সনের কাছে 1000 টাকা আছে। ওকে, 1000 রুপিস মানে 1000 টাকা ইন্ডিয়ান হিসেবে বলছি। সে কি করবে, তার নিজের কাছে ক্যাশ হিসেবে 500 টাকা রাখবে। ভালোভাবে ভেবো কিন্তু, হ্যাঁ, আমার কাজের মানে প্রয়োজন আছে, 500 টাকা রাখবে। আর 500 টাকা কি করবে, ওর প্রয়োজন নেই বলে ব্যাংকে জমা দেবে, তাই তো। দ্যাটস মিন এটা কি মানি সাপ্লাই সিসি, এবং এটা কি ডিমান্ড ডিপোজিট। মনে আছে, মনে পড়ছে আগের কথা। এবং এই ক্যাশ রিজার্ভ, এই যে ডিমান্ড ডিপোজিটটা করেছে কোথায়, কমার্শিয়াল ব্যাংকে, যেটা বাণিজ্যিক ব্যাংক বলা হয়, কমার্শিয়াল ব্যাংক। খুব সোজা জিনিস কিন্তু, হ্যাঁ, কঠিনভাবে বোঝার দরকার নেই। এই যে কারেন্সি অ্যান্ড কয়েন্স, যেটাকে আমরা সিসি বলছি, যেটা ব্যক্তির কাছেই আছে, দ্য কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, দিস টার্ম 500। ওকে, নেক্সট, এই 500টাকে যখন ব্যাংক জমা নিয়েছে কার কাছ থেকে, এর কাছ থেকে, এবং ব্যাংকে সাপোজ আমি ধরলাম 50 টাকা রিজার্ভ রেখে, তাহলে কত টাকা থাকছে, এটা কি রিজার্ভ।
মনে থাকবে এটা কি রিজার্ভ। এবং তারপরে থাকছে কি 450 টাকা। 450 টাকা কি করবে সে লোন দিবে একে পার্সেন্ট, এই পার্সেন্ট সেই 450 টাকা আবার ব্যাংকে জমা দেবে। ওকে, ব্যাংকে জমা দিয়ে আবার কি করবে ব্যাংকওয়ালা, ব্যাংকে আবার জমা দেবে এর মাধ্যমে। এবং ব্যাংকওয়ালা কি করবে আবার 50 টাকা রাখবে রিজার্ভ হিসেবে, আর বাকি টাকাটা দিবে। এরকম কন্টিনিউ প্রসেস চলবে যতক্ষণ না কোনো পার্সনের কাছে ব্যাংকে জমা দেওয়ার মতো টাকা না থাকে। কথাটা বোঝা গেল? 400 আছে, পরের বার আবার দেবে 350 হবে, পরে আবার দেবে জমা 300 হবে, এরকম করতে করতে জিরো হয়ে যাবে যখন, যার মানে সেই ব্যক্তি লাস্ট পজিশনে চলে আসবে তার কিসে জিরো লেভেলে। মানে সে কি আর তার অর্থটা পাওয়ার পর সে কিন্তু আর জমা দিতে পারছে না, তার কারণে গোটাটা রিকোয়ার্ড হয়ে যাচ্ছে। বা আমরা এটা ধরতে পারি কোনো পাবলিক সেই জায়গায় স্টপ করছে, সে ব্যাংকে জমা দিবে না। বোঝা গেল কথাটা কি বলতে চাইছি? তাহলে এইটা যদি এবার আরবিআই যদি, যেহেতু মানি সাপ্লাই কে দিয়েছে, এটা কে দিয়েছে, এটা মানুষের কাছে আছে তো টাকাটা, কিন্তু কে সাপ্লাই করেছে এটা মানিটারি অথরিটি। মানিটারি অথরিটি কে? আরবিআই। আরবিআই তো টাকা দিচ্ছে, আমরা ভাই রোজগার করতে পারি এটা ঠিক, টাকা কিন্তু আমাদের না, টাকা মানিটারি অথরিটি দেয় আমাদেরকে। এবং মানিটারি অথরিটি দেয় শুধুমাত্র আমাদেরকে, মানে আমরা খেলার পুতুল অ্যাকচুয়ালি যদি বলি, মানিটারি অথরিটি দেয় ইকোনমিকে চালানোর জন্য, দেশটাকে চালানোর জন্য। আমরা জাস্ট খেলার পুতুল একটা, জাস্ট রঙ্গমঞ্চের মধ্যে এসেছি, জাস্ট মানিটারি পলিসি আমাদেরকে টাকা দেয়, আমরা সব জায়গায় ডিস্ট্রিবিউট করার কাজ করি। একে ডিস্ট্রিবিউটার বলা হয় আমাদেরকে, ব্রোকার বলো ডিস্ট্রিবিউটার বলো যাই বলো না কেন। এবং সেটা কি করে ইকোনমিকে আমাদের বাড়ানোর জন্য বা কাজে লাগানোর জন্য সেটাকে ব্যবহার করা হয়। তাহলে এই যে হাতে টাকাটা কে দিচ্ছে? আরবিআই দিচ্ছে তো। এবার আরবিআই যদি ব্যাংকগুলোকে চায় হিসাব চাই, এ কত টাকা আছে, কত টাকা আপনাদের কাছে আছে বা কত টাকা, তাহলে কি হয় দেখো, 500 টাকা তো এই লোকটাই জমা দিয়েছে না, এই ক্যাশটাকে কি করে ব্যাংক 450, তাহলে 500 টাকা ছিল 450, পরে 400, আবার 350, এইরকম করতে করতে কত হয়ে যাবে? প্রচুর প্রচুর হয়ে যাবে। তাহলে ব্যাংক আরবিআই যখন প্রশ্ন করবে তাদের ব্যাংকের কাছে যে তোমাদের আমানত কতখানি, তখন এই প্রথম ব্যাংক বলবে আমার কাছে 500, দ্বিতীয় ব্যাংকের এই 500 বলছি 450, তারপরে বলবো 400, তারপরে 350, এরকম করতে করতে অনেক হয়ে যাবে। হবে কি হবে না? তার সঙ্গে মানি সাপ্লাইয়ের সঙ্গে যে মানিটা, যে আমাদের টোটাল যে আমানত সৃষ্টি হয়েছে, নতুন করে ক্রেডিট হয়েছে, ক্রেডিট ক্রিয়েশন, আমানত সৃষ্টি হয়েছে, সেটা সবসময় বেশি হবে মানি সাপ্লাইয়ের থেকে। বোঝাচ্ছে কথাটা? খুব সুন্দর জিনিস, কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। এই যে টাকাগুলো আমরা যেগুলো আমরা পরপর পরপর ব্যাংকে জমা দিচ্ছি, আবার ব্যাংকে জমা দিচ্ছি, এরকম করতে করতে একটা মোটা টাকা হবে, সেটা তো এই টাকা থেকে তো অনেক। বোঝাচ্ছে কথাটা? তখন আরবিআই যে হিসাব নেয়, তখন দেখা যায় মানি সাপ্লাইটা, যে সাপ্লাই অফ মানি, মানি সাপ্লাইটা যে লোনেবল যে প্রোডাক্ট আছে, যে পার্টটা, যেমন রিজার্ভ যে রাখছে জিনিসগুলো লোনের হিসেবে দিচ্ছে, তার মানে ক্রেডিটটা সবসময় বেশি হচ্ছে। বোঝাচ্ছে কথাটা? ক্রেডিট ক্রিয়েশনটা সবসময় বেশি হচ্ছে, কারণ বেশি অর্থ আছে। খুব সিম্পলেস্ট ফর্মে বোঝাচ্ছি। ওকে, এবার একটা জিনিস জানো, এই একটা পদ্ধতির মাধ্যমে আমরা মাল্টিপ্লায়ারও দেখতে পারি, গুণক, যে কিভাবে বাড়ছে, কত গুণ বাড়তে পারে। এটা অনেকের মনে প্রশ্ন হচ্ছে না, সেটা এটা কত হতে পারে আন্দাজ, নিচে কত হতে যেত, 3000 যেতে পারে, 3500 যেতে পারে, কোনো ব্যাপার নেই। এবার আমি তোমাদের একটা সুবিধার জন্য, আমরা এক্ষুনি একটা মাথায় আসলো, একটা ইমেজ তৈরি করে আমরা একটা জিনিস বুঝতে পারবো। কেবল হবে কিনা, ট্রাপিজিয়াম বুঝো তোমরা? অবশ্যই বুঝবা। ট্রাপিজিয়াম করলাম একটা, উল্টো দিক থেকে হয়, যেটা উপরে ওই পাটটা আমি টেস্ট করেছি। কেবল তোমাদের কারণে আমি এখানে রাখলাম এটা। এটা কি করছি? কারেন্সি held by the public, দ্যাটস মিন কি এটা? 500, ভালোভাবে মনে রাখো। ওকে, কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, 500 আছে তো। এবং পরের 500টা কি হয়েছে? রিজার্ভ হিসেবে রেখেছে, ব্যাংকে রেখেছে। ছবি হিসেবে যদি খুব সাধারণ ভাবে বোঝো,
তাহলে বুঝতে পারবা এইটা 500 টাকা, এটাও 500 টাকা, বাট যে 500 টাকাটা পকেটে রেখেছি সেটা কি আর বাড়বে? প্লেন কথা, যে 500 টাকাটা আমরা পকেটে রেখেছি সেই 500 টাকা কোনো সময় বাড়বে? বেশি হয়ে যাবে? বলে না সেই বইয়ের মলাটে আমরা সেই পালক মালক রেখে দিতাম, বলতাম যে বাচ্চা পাবে, পালক ডবল হয়ে যাবে। সেরকম কোনো কিছু হবে যে টাকাটা বেড়ে যাবে? কোনো মতে চান্স আছে? কোনো মতেই হবে না। টাকা একই পরিমাণ থাকবে। তার মানে আমরা যদি এটাকে টাইম পিরিয়ড ধরি, ইমাজিনেশন ভাবে ভাবো, ইমেজ ধরে করাচ্ছে তোমাদেরকে, তাহলে কি হবে? এই 500 টাকা 500 টাকাই তো আছে, দ্যাটস মিন এইটুকু রেটই তো আছে। ভেবে দেখো, তাহলে আমার কারেন্টলি হেল্প বাই দ্য পাবলিক আমার কিন্তু বাড়েনি। বেড়েছে? বাড়েনি। কিন্তু এই 500 টাকাটা যেটা আমাদের এইখানে ব্যাংকে দিয়েছিলাম সেটা কিন্তু যদি পরপর যোগ করি, 500, 450, 400, 350, 300, 250, 200, 150 পরপর যদি যোগ করি, সেটা বাড়ছে কিনা? বাড়ছে তো? ভালোভাবে বোঝার চেষ্টা করো, বাড়ছে কিনা? তাহলে বাড়ছে। ওকে, এবং আমরা সেটা ধরলাম বাড়ছে কত? 350, সরি 3500 টোটাল যোগ করার পর এই পার্টগুলোকে ভালোভাবে আমি কাটার জন্য দিয়ে বলেছি। এইটা এইটুকুলো পরপর যোগ করলে সেটাকে আমাদের 3500 হচ্ছে। ওকে, তাহলে এটা কি দেখাচ্ছে? যত টাইম পিরিয়ড যাচ্ছে আমাদের যে ব্যাংকিং, যে ডিম্যান্ড ডিপোজিট থ্রু দ্য বা টু দ্য কমার্শিয়াল সিবিএসই, ওকে, কমার্শিয়াল ব্যাংক, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই 500টা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? রেঞ্জটা দেখো। সেজন্যই আমি এঁকেছি জিনিসটা, যাতে মানুষের মানে আমাদের বুদ্ধিতে ভালো আসবে মাথায়। এই 500টা কিন্তু সেম লেভেলে আসছে না, প্যারালালি সমান্তরাল যেটাকে আমরা বলি, একই পরিমাণে যাচ্ছে। কিন্তু এর পরিমাণটা দেখো, প্রথমে এইটুকু ছিল, সেটা বাড়তে 3500 হয়েছে এই যে টাইম পিরিয়ড হিসেবে। এবং সেজন্য আমরা একটা লাইন লিখেছিলাম, ভালোভাবে মনে পড়ে কিনা, যে মানি সাপ্লাই কিন্তু এইভাবে বাড়ছে এইচ এর অনুসারে, হাই পাওয়ার মানি। এবং আমি এটাকে বলি, এই যে দুটো পার্ট লিখেছি, এটা কি কারেন্সি ডিপোজিট? ওকে, ছাওয়া আসছে এদিকে, দেখি। এটা হচ্ছে কারেন্সি ডিপোজিট, মানে সরি কারেন্সি অ্যান্ড কয়েন্স বা কারেন্সি হেল্প বাই দ্য পাবলিক। আর একটা কি, এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিটটা কি? ডিমান্ড ডিপোজিটটা হচ্ছে এইটা, এগুলো কি? এগুলো হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ। রিকোয়ার্ড রিজার্ভ that banks বা রিকোয়ার্ড রিজার্ভ টু ব্যাংক themselves, নিজের কাছে সংরক্ষিত করে রাখা। কথাটা বোঝা যাচ্ছে? আমি খুব মানে চেষ্টা করছি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর। নেক্সট, এই যে 450, এগুলো কি? এগুলো হচ্ছে ব্যাংকার্স গিভ বা মেনটেন দ্য রেট উইথ আরবিআই। ব্যাংকার্স, ওকে, ভালো, ব্যাংকার্স টু দ্য আরবিআই বলি, উইথ দ্য আরবিআই। কেন আরবিআই এর কথা বললাম ব্যাংকের সাথে? তার কারণটা দেখো, মানি সাপ্লাই তো জানতে চাইবে না, ও তো নিজে জানতে চাইবে যে মানি সাপ্লাই কত। কিন্তু প্রত্যেকটা ব্যাংকই তো নিজের কাছে বলবে যে আমার কাছে 400 আছে, আমার কাছে 450 আছে, আমার কাছে 500 আছে। এবং প্রত্যেকটা ব্যাংকের সমস্ত ব্যাংকগুলো যদি যোগ করি, তাহলে এই 500টা কোনোদিনই খুঁজবে না, মানে 500টা সবসময় বেশি হয়ে যাবে। খুবই সিম্পলি ম্যাটার। একটা ব্যাংক অফ বরোদাকে জিজ্ঞেস করলাম, অ্যাক্সিস ব্যাংকে জিজ্ঞেস করলাম, ইউনাইটেড ব্যাংকে জিজ্ঞেস করলাম, তারা নিজেদের অর্থ বলবে। আমার কাছে আছে 400, আমার কাছে আছে 450, আমার কাছে আছে 300। তাহলে সব টাকাগুলো যোগ করলে, যোগ যদি করি, তাহলে তো দেখবো যে এর যা 500 টাকা রেখেছিলাম, একটা ও জানবে যে 500 টাকা তো জমা রেখেছিল একটা লোক, সেটা বেড়ে কতদিনে গেল, অনেকখানি হলো মানি সাপ্লাই। এটাই কাজ হচ্ছে আরবিআই, মনিটরিং করা, রেগুলেট করা, যেন একটা ছোট্ট টাকাকে বিশাল বড় আকারের টাকাতে পরিণত করা। এবং সেজন্য আমরা কিন্তু বলি 1 টাকা 100 টাকারও সমান। তার কারণে 1 টাকা যদি হাত বদল হয় বারবার, সেটা 100 টাকারও সমান হবে। ওকে, এই জিনিসটা আশা করি বোঝা গেল। খুব কেয়ারফুলি এটা বোঝানোর চেষ্টা করলাম যে বেশি হয়ে যাবে। ওকে, তা এই যে ক্যাশ, যে ডিমান্ড ডিপোজিট এবং রিকোয়ার্ড রিজার্ভ, বা বলতে পারি এটা আমরা রিকোয়ার্ড রিজার্ভ হিসেবে, বা এটাকে শুধু রিকোয়ার্ড লিখবো না, হ্যাঁ, আমরা রিজার্ভ টু দ্যাট দেমসেলস বলে লিখি। এটা রিকোয়ার্ড রিজার্ভ
বা ডিমান্ড ডিপোজিট, আর এটা কি কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক। এই দুটোকে একসঙ্গে যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে হাই পাওয়ার্ড মানি। খুবই সোজা জিনিস, ওকে। এবং জেনারেলি যদি আমরা কিছু আগে বোর্ডটা মুছে নিই, তারপর কিছুটা লিখে নিই, তাহলে আমরা বোঝাতে সুবিধা হবে। আশা করি বোঝানোর যা টপিক ছিল এগুলোই হয়ে গেছে। এবার আমাদের ওই সম্পর্কে দু একটা লাইন জাস্ট লিখে নিই, তারপর আমরা সেটা বুঝব। এবার আমরা দেখবো যে হাই পাওয়ার্ড মানি যে ইকুয়েশনটা সেটা কি। হাই পাওয়ার্ড মানিকে আমরা এই দ্বারা সূচিত করেছি, যেটা নিউমেরিক্যালে যদি আমরা ডেরিভেশন করি মানি মাল্টিপ্লায়ারের অর্থের গুণক হিসেবে, যেটা অনার্সের ক্ষেত্রে খুবই প্রয়োজন, পাশের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন নেই, সেটা আমরা পরের ভিডিওতে আলাদা করে করব। এইচ ইকুয়াল টু সি প্লাস আর প্লাস ই। সিটা কি জিনিস? কারেন্সি। আর কি জিনিস? রিকোয়ার্ড রিজার্ভ। এগুলো বাংলাগুলো প্রত্যেকটা তোমরা জানো, সেজন্য আমি আর বলছি না। অ্যান্ড ই ইজ দ্য এসেক রিজার্ভ, বাড়তি সংগঠিত বা গুচ্ছিত অর্থ বলা যায়। এখানে ফর আওয়ার সিম্পলিফিকেশন উই মেজার্স দ্যাট ই ইজ ইকুয়াল টু 0। আমাদের সুবিধার্থে যদি 0 সেট করি ইটাকে, তাহলে দেয়ারফর দ্য ইকুয়েশন ইজ হাই পাওয়ার্ড মানি ইজ ইকুয়াল টু সি কারেন্সি বা কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক অ্যান্ড আর দ্যাটস মিন রিকোয়ার্ড রিজার্ভ। ওকে, আমি মনে করি যে এটুকুতেই সাফিসিয়েন্ট হাই পাওয়ার্ড মানি, এবং পরের ভিডিওতে আমরা মাল্টিপ্লাই নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।